বিয়ের পর এটাই আমার প্রথম ভ্যালেন্টাইন ডে। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আজ আমি খুব সুন্দর করে সাজবো, যাতে রাহুল আমার দিক থেকে চোখ সরাতেই না পারে। আমি রাহুলের জন্য একটা ডায়মন্ড রিংও কিনেছি। আমি জানি রাহুলও নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো সারপ্রাইজ রেখেছে। এমন সময় রাহুল ঘরে এসে রিমির হাতে কয়েকটা ব্যাগ দিয়ে বলে, এই নাও রিমি, আমি তোমার জন্য একটা লাল রঙের সুন্দর গাউন কিনে এনেছি, আর তোমার এই ড্রেসের সঙ্গে ম্যাচিং জুয়েলারি আর হিল জুতাও আছে। তুমি এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আমাদের বেরোতে হবে। তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। এই শুনে রিমি খুবই খুশি হয়। ভাগ্যিস আমি আমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করিনি, তা না হলে আমি তোমার মতো এত ভালো জীবনসঙ্গী কখনো পেতাম না। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে লাভ ম্যারেজ করে আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। তুমি একটু ওয়েট করো, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। কিন্তু দেখো না, আমি সঙ্গীতাকে ফোন করছি, ও কিছুতেই আমার ফোন ধরছে না। জানি না আজকে আবার ওর কি হলো। এভাবেই রিমি এবং রাহুল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি হতে শুরু করে। অন্যদিকে সঙ্গীতার বাড়িতে অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসার দিনে সমস্ত দম্পতি খুবই খুশি থাকে, কিন্তু সঙ্গীতা মোটেই খুশি হতে পারে না। সে নিজের ঘরে একটা কোণায় বসে খুবই কান্নাকাটি করতে থাকে। বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে আমি বড্ড ভুল করে ফেলেছি। বাবা মা সবসময় বলতো লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ভালো, কিন্তু আজকে আমি বুঝতে পারছি অ্যারেঞ্জ ম্যারেজ একদমই ভালো নয়। কারণ আমার বর আমাকে একটুও ভালোবাসে না, আমার প্রতি ওর কোনো কেয়ার নেই। আমি এতটাই অভাগা, আজকে ভ্যালেন্টাইন ডেতে ঘরে বসে বসে আমাকে কাঁদতে হচ্ছে। আসলে সঙ্গীতা এবং প্রীতমের দেখাশোনা করে বিয়ে হয়। সঙ্গীতা তার বাবা মায়ের পছন্দকে মন থেকে মেনে নিলেও প্রীতম কিছুতেই বিয়ের পর সঙ্গীতাকে মন থেকে মেনে নিতে পারে না। কারণ বিয়ের আগে প্রীতম অন্য একজন মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়ে এবং তার পরিবার ভালো না হওয়ায় প্রীতমের বাবা মা কিছুতেই সেই মেয়ের সঙ্গে প্রীতমের বিয়ে দিতে রাজি হয় না। তারা সঙ্গীতাকে নিজেদের বাড়ির বৌমা হিসেবেই পছন্দ করে, আর তারা প্রীতমকেও সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি করায়। তাই প্রীতম শুধুমাত্র বাবা মায়ের কথা শুনেই সঙ্গীতাকে বিয়ে করে। তবে সে কিছুতেই সঙ্গীতাকে আপন করে নিতে পারে না। সবসময় সে সঙ্গীতার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। শোনো না প্রীতম, আমাদের তো বিয়ের অনেকগুলো মাস হয়ে গেল, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাকে একবারও বাইরে ঘুরতে নিয়ে গেলে না। চলো না, আজকে আমরা দুজনে একটু বাইরে ঘুরতে যাই। তোমার সাথে বাইরে ঘুরতে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। তবে হ্যাঁ, তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিশ্চয়ই বাইরে ঘুরতে যেতে পারো, কোনো বাধা নিষেধ নেই তাতে। তবে দয়া করে তুমি আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। এই বলে প্রীতম সেখান থেকে চলে যায়। আর সঙ্গীতা মন খারাপ করে তার প্রিয় বান্ধবী রিমিকে ফোন করে। রিমি এবং সঙ্গীতা দুই বান্ধবীর একই পাড়াতেই বিয়ে হয়, তাই দুজনেই শ্বশুর বাড়িও খুব কাছাকাছি ছিল। সঙ্গীতা রিমিকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বললেই রিমি তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে গল্প করতে বসে পড়ে। আজকে সকালে আমার একটু জ্বর এসেছিল বলে আমার বর আমাকে এখন বাইরে বেরোতেই দিচ্ছিল না, কিন্তু আমি যখন বললাম তোর মন খারাপ, তাই আমাকে এখানে আসতে দিল। আমার সামান্য জ্বর হয়েছে বলে আজকে শুধু শুধু অফিস ছুটি করলো জানিস। আমাকে আজকে নিজে হাতে রান্না করে খাবারও খাইয়েছে। সত্যি তুই ভীষণ লাকি, সেই জন্য তুই এত ভালো বর পেয়েছিস। জানি না আমি কি পাপ করেছিলাম যে উপরওয়ালা আমাকে এরকম শাস্তি দিচ্ছে। প্রীতম তো আমাকে ভালোই বাসে না, ও আমার দিকে ফিরেই তাকায় না। আমার এখন মনে হচ্ছে তোর মতো লাভ ম্যারেজ করলেই বোধহয় ভালো হতো, কিন্তু আমার জীবনে তো এরকম কেউ ছিলই না। না রে, লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ কোনো ব্যাপার নয়। অ্যারেঞ্জ ম্যারেজ করেও হাজবেন্ড ওয়াইফরা হ্যাপিলি লাইফ লিড করে, আর তাদের মধ্যে অনেক ভালোবাসাও থাকে। বিয়ে যেভাবেই হোক না কেন, দুজনের মধ্যে ভালোবাসা থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই শোন, সামনেই তো ভ্যালেন্টাইন ডে আসছে, কালকে 7 তারিখ রোজ ডে। তুই সারা সপ্তাহ ধরে তোর হাজবেন্ডকে ভালো ভালো সারপ্রাইজ দে। দেখবি ভ্যালেন্টাইন ডের আগেই তোর বরের মন একেবারে গলে যাবে, আর ও তোকে ভালোবাসবে। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। সেদিনই সঙ্গীতা বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো গোলাপ ফুল কিনে নিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গীতা রান্নাঘরে চলে যায়। সে ঝটপট প্রীতমের পছন্দ মতো খাবার রান্না করে টিফিনে প্যাক করে দেয়। টেবিলের উপর টিফিন রাখার পর সঙ্গীতা 2-1টা গোলাপ ফুল টিফিন কৌটোর উপর রেখে দেয়। শুধু তাই নয়,
প্রীতম যেই বালিশে মাথা রেখে শুয়ে থাকে সেই বালিশের পাশে এবং বিছানার আশেপাশে সঙ্গীতা কয়েকটা গোলাপ ফুল রেখে দেয়। ড্রেসিং টেবিলের উপরে যেখানে প্রীতমের ওয়ালেট এবং ওয়াচ রাখা থাকে সেখানেও সঙ্গীতা কয়েকটা গোলাপ ফুল রাখে। এবার আমি প্রীতমকে ঘুম থেকে ডেকে তুলব। ঘুম থেকে উঠেই ও যখন চারিদিকে গোলাপ ফুল দেখতে পাবে তখনও খুব খুশি হবে। প্রীতম, তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি অফিসে যাবে তো? তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু অফিস যেতে দেরি হয়ে যাবে। সঙ্গীতার কথা শুনে প্রীতম খুবই বিরক্ত হয়ে উঠে বসে। কানের কাছে চেঁচাবে না তো প্লিজ। অফিসে যেতে হবে আমি খুব ভালো করেই জানি, আর আমি প্রত্যেকদিন আমার ফোনে অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্ম বাজলে আমি উঠে পড়বো, তোমাকে এত কষ্ট করতে হবে না। এই বলে প্রীতম যখন ফোনটা নিতে যায় তখনই সে ফোনের উপর একটা গোলাপ ফুল দেখতে পায়। কিন্তু প্রীতম মোবাইল ফোন হাতে নেওয়ার সময় সেই গোলাপ ফুলটা ইচ্ছা করে ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে সঙ্গীতার খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যেই প্রীতম তৈরি হয়ে যখন অফিসে যাবে তখন ওয়ালেট এবং ওয়াচ নেওয়ার সময় সে আরও অনেকগুলো গোলাপ ফুল দেখতে পায়, কিন্তু তখনও সে গোলাপ ফুলগুলো ছুঁড়ে ফেলে দেয়। অফিসে টিফিন নেওয়ার সময়ও প্রীতম একই কাজ করে, যা দেখে সঙ্গীতা বলে, প্রীতম, তুমি গোলাপ ফুলগুলো এভাবে ফেলে দিচ্ছ কেন? আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোলাপ ফুলগুলো রেখেছি, আর তুমি এভাবে ফেলে দিচ্ছ। আজকে তো রোজ ডে, ভ্যালেন্টাইন উইক শুরু হয়ে গেছে, তাই আমি তোমাকে। জাস্ট শাট আপ। তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে রোজ ডে পালন করব? ভ্যালেন্টাইন ডে হোক বা ভ্যালেন্টাইন উইক বা রোজ ডে হোক বা হাগ ডে হোক, যাইটাই হোক না কেন, আমার কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া তুমি আমার ভালোবাসার মানুষ নাও যে আমি তোমার সঙ্গে সব ফালতু ডে সেলিব্রেট করবো। শুধুমাত্র বাবা মায়ের কথা শুনে বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি ভুলে যেও না। এই বলে প্রীতম অফিসের জন্য বেরিয়ে যায়, যা দেখে সঙ্গীতার খুব খারাপ লাগে, আর সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে রিমির বাড়িতে অন্যরকমই দৃশ্য দেখতে পাওয়া যায়। রিমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে রাহুলকে তার পাশে দেখতে পায় না। এ কি, রাহুল এত সকালবেলা কোথায় গেল? আজকে তো আমাকে ঘুম থেকেও ডাকলো না, এত দেরি হয়ে গেছে, আমি তো ওর জন্য রান্নাও করলাম না। রাহুল, রাহুল, কোথায় তুমি? রাহুলকে ডাকতে ডাকতে রিমি যখন ঘরের বাইরে বেরিয়ে যায় তখন সে দেখে রাহুল গোলাপ ফুলের অনেক বড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাপি রোজ ডে ডার্লিং। আমি জানি তুমি গোলাপ খুব পছন্দ করো, তাই তোমার জন্য আমি একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হয়েছি। আই লাভ ইউ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ রাহুল, ইউ আর সো সুইট। আজকে থেকে ভ্যালেন্টাইন উইক শুরু হচ্ছে, তাই আজ থেকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত তোমাকে কোনো রকম রান্না করতে হবে না। আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেবো, আর প্রয়োজন পড়লে আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। কেননা এই গোটা সপ্তাহ যতটা সম্ভব আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই। বিশেষ করে ভ্যালেন্টাইন ডের জন্য আমি খুব এক্সাইটেড। রাহুলের কথা শুনে রিমি একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে। প্রীতম তখনই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে রিমিকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া করার পর প্রীতম যখন অফিসে চলে যায় তখনই সঙ্গীতা রিমিকে ফোন করে বলে, এসব রোজ ডে, ট্যাডি ডে, প্রমিস ডে, ভ্যালেন্টাইন ডে আমার জন্য নয় রিমি, কারণ প্রীতম আমাকে পছন্দই করে না। ও আজকে আমার মুখের উপর গোলাপ ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এই বলে সঙ্গীতা খুবই কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়, কিন্তু সঙ্গীতা কিছুতেই প্রীতমের মনে জায়গা তৈরি করতে পারে না। অন্যদিকে রিমি এবং রাহুল দুজনে একে অপরের সঙ্গে ভালোবাসার দিনগুলো খুবই আনন্দে পালন করতে থাকে। সঙ্গীতা, কালকে কিন্তু ভ্যালেন্টাইন ডে, কালকের দিনটা কিছুতেই মিস করা যাবে না। তুই যে কোনো রকম ভাবে শুধু প্রীতমকে কালকে লাভ লাইফ হোটেলে নিয়ে চলে আয়। আমি আর রাহুল দুজনে মিলে প্রীতমকে বোঝাবো, ও নিশ্চয়ই আমাদের কথাটা বুঝতে পারবে। আর কালকে কিন্তু তুই লাল রঙের ড্রেস পরবি, তোর বরকে একটা কালো রঙের ড্রেস পরতে বলবি, ওকে? আমরাও তাই করব। এই কথা শুনে সঙ্গীতা কি বলবে কিছুই বুঝতে পারে না। সে চুপচাপ ফোন রেখে দেয়, কারণ সে খুব ভালো করেই জানে প্রীতম কিছুতেই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে চাইবে না। তবুও প্রীতম যখন অফিস থেকে ফিরে আসে সঙ্গীতা মনে সাহস করে বলে, বলছি প্রীতম, কালকে আমার বান্ধবীরা সবাই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবে, ওরা আমাদেরকেও যেতে বলছে। তুমি কি কালকে আমার সঙ্গে যাবে? তাহলে আমরাও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে পারবো। একটা কথা বলে তুমি বুঝতে পারো না, তাই না? ভ্যালেন্টাইন ডে কার সাথে সেলিব্রেট করে জানো? ভ্যালেন্টাইন গার্লের সঙ্গে। আর তুমি আমার লাইফে সেই ভ্যালেন্টাইন নও। তোমাকে বিয়ে করার পর আমার লাইফের ভ্যালেন্টাইন হারিয়ে গেছে। আমি তোমার সাথে কখনোই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো না, বুঝেছো? এই বলে প্রীতম সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা থেকেই সঙ্গীতা নিজের ঘরে বসে বসে খুবই কান্নাকাটি করতে থাকে।
যা দেখে সঙ্গীতার শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের খুবই খারাপ লাগে। এবার আমাদেরই কিছু একটা করতে হবে, আমি আর মেয়েটাকে এভাবে কষ্টে দেখতে পারছি না। রাসমণি দেবী এবং বিপ্লব বাবু দুজনে মিলে একটা ফোন দিয়ে আটে। সন্ধ্যাবেলা রাসমণি দেবী একটা লাল রঙের শাড়ি সঙ্গীতার কাছে নিয়ে গিয়ে বলে, বৌমা, আজকে আমি তোমাকে আমার বান্ধবীর বাড়িতে নিয়ে যাব। আজকে আমার বান্ধবীর জন্মদিন। এই নাও, তুমি এই লাল রঙের শাড়িটা পরে তৈরি থাকবে। আমি যখন ফোন করব তখন কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেমন? সঙ্গীতার মন খারাপ থাকলেও সে কখনোই তার শাশুড়ি মায়ের কথা অমান্য করতে পারে না, তাই সে তখনই শাশুড়ি মায়ের কথা মতো লাল রঙের শাড়ি পরে তৈরি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে প্রীতম যখন বাড়িতে ফিরে আসে তখন বিপ্লব বাবু প্রীতমকে ফোন করে বলে, হ্যালো প্রীতম, এখনই লাভ লাইফ রেস্টুরেন্টে চলে আয়। আমি আর তোর মা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো বলে রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু হঠাৎ তোর মা অসুস্থ হয়ে পড়েছে। তাড়াতাড়ি চলে আয় বাবা, বৌমাকেও সাথে করে নিয়ে আয়। তোর মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা রুম নাম্বার 13-এ আছি। এই কথা শুনে বিপ্লব খুবই ভয় পেয়ে যায় আর সে তখনই সঙ্গীতাকে নিয়ে লাভ লাইফ হোটেলে গিয়ে পৌঁছায়। প্রীতম এবং সঙ্গীতা যখন সেই হোটেলের 13 নম্বর রুমে যায় তখন হঠাৎই সেই অন্ধকার ঘরে লাইট জ্বলে ওঠে। তাদের সামনে বড় একটা কেকও রাখা থাকে। এরকম সারপ্রাইজ দেখে প্রীতম এবং সঙ্গীতা দুজনেই খুবই অবাক হয়। টেবিলের উপর একটা কাগজও রাখা থাকে। প্রীতম সেই কাগজটা নিয়ে পড়তে শুরু করে। বাবা মায়ের লেখা চিঠি পড়ে প্রীতম নিজের ভুল বুঝতে পারে, তাই তখনই প্রীতম সঙ্গীতাকে বুকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা, আমি তোমার সাথে সত্যিই অনেক অন্যায় করেছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি কখনো আমার মুখের ওপর কোনো কথা বলোনি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? প্রীতমের মুখে এমন কথা শুনে সঙ্গীতার চোখে জল চলে আসে। তারা দুজনে একসাথে কেক কেটে ভ্যালেন্টাইন ডে পালন করে। কিছুক্ষণের মধ্যে সেখানে রিমি এবং রাহুলও এসে উপস্থিত হয়। রাহুল এবং রিমি একে অপরকে উপহার দেয়। তারা দুজনে সারা জীবন একসাথে থাকবে, একে অপরকে কথাও দেয়। এভাবে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ কাপল একসাথে ভ্যালেন্টাইন ডে পালন করে। মধুমিতা দেবী তার স্বামী রামপ্রতাপ বাবু এবং 5 ছেলে নিখিল, সবুজ, মহেশ, সুজয় এবং বিপ্লবের সঙ্গে বাস করত। মধুমিতা দেবীর বয়স হয়ে যাওয়ায় সংসারের কাজকর্ম করতে তার খুব অসুবিধা হতো, তাই সে তার 5 ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। রামপ্রতাপ বাবু তার ছেলেদের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের 5 ছেলে নিজের নিজের পছন্দের মেয়ে লিপি, কবিতা, মিমি, কেয়া এবং পপিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তোমাদের লজ্জা করলো না এসব করতে? তোমরা তো একবার বাড়িতে জানাতে পারতে। তোমাদেরকে নিয়ে আমরা দুজনে কত স্বপ্ন দেখেছি, সব স্বপ্ন ভেঙে দিলে তোমরা। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আরে তুমি শান্ত হও, বিয়ে যখন করে ফেলেছে এখন তো আমরা কিছু করতে পারবো না। এমনিও আজকাল ছেলে মেয়েরা নিজেদের পছন্দেই বিয়ে করছে। তুমি শুধু শুধু আর রাগ করো না, এদেরকে বৌমা হিসেবে মেনে নাও। আমরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে লোকজনকে খাইয়ে দেব, তাহলেই তো হয়ে যায়। মধুমিতা দেবীর কথা শুনে রামপ্রতাপ বাবু তার 5 বৌমাকে স্বীকার করে নেয়। তারা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলকে নিমন্ত্রণ করে খাইয়ে দেয়। বেশ কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। একদিন সকালবেলা, গিন্নি, আজকে কি চা পাওয়া যাবে নাকি যাবে না? সকাল 9টা বাজতে চললো, এখনো পর্যন্ত চা পেলাম না। বাইরে থেকে চা খেয়ে আসবো নাকি? আরে আনছি দাঁড়াও, একটু ধৈর্য ধরো। নাকি বাড়িতে 5-5টা বৌমা থাকতে সেই আমাকে এই সকালবেলা বাড়ির কাজ করতে হচ্ছে। মহারানীগুলো এখনো ঘুম থেকে ওঠেনি। 9টা বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি। বোঝো এবার ঠেলা। তোমার ছেলেদের পছন্দ করা বউগুলো সব এক একটা মহাগুণবতী। মধুমিতা দেবী চিৎকার করে তার বৌমাদের ডাকতে শুরু করে। এক এক করে সেখানে 4 বৌমা এসে উপস্থিত হয়। ছোট বৌমা কোথায়? ওকে কি নিমন্ত্রণ করে ডাকতে হবে? কটা বাজে বলো তো? বাড়ির কি কোনো নিয়ম কানুন নেই? সকালবেলা উঠে একটু শ্বশুর শাশুড়িকে চা করে দেওয়া যায় না? মধুমিতা তার বৌমাদের বকাবকি করছিল, ঠিক তখনই তার ছোট বৌমা পপি টাওয়াল পরে নিচে নেমে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ছি 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 ছি, বৌমা তুমি এটা কি পড়েছো? তোমার একটুও লজ্জা নেই? তুমি গায়ে টাওয়াল জড়িয়ে শ্বশুর মশাইয়ের সামনে চলে এসেছো? তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? কি করব বলুন,
আপনি তো ভ্যাবা করে এত ছোট ছোট চিৎকার করছিলেন যে আমাকে টাওয়াল পরেই চলে আসতে হলো। আর এমনিও টাওয়াল পরে থাকতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। পপিকে টাওয়াল পরা অবস্থায় দেখে রামপ্রতাপ বাবু লজ্জায় নিজেই সেখান থেকে উঠে চলে যায়। মধুমিতা দেবী তার 5 বৌমাকে একসঙ্গে খুবই বকাবকি করে। এভাবেই সময় কাটতে থাকে। রামপ্রতাপ বাবু তার ছেলেদের সঙ্গে ব্যবসায়িক সূত্রে অন্য শহরে চলে যায়। কিছুদিন পর একদিন মধুমিতা দেবী তার ছোট বোন চম্পার সঙ্গে দেখা করতে যায়। রাস্তায় তার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। তার মাথায় প্রচন্ড জোরে চোট লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, অর্থাৎ সে সারা জীবনের মতো অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার ফলে মধুমিতা দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। কিন্তু তার 5 বৌমায় মনে মনে খুব খুশি হয় এই ভেবে যে এবার থেকে তারা তাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারবে। বৌমারা, শুনছো তোমরা? আছো এখানে? একবার আমার ছেলেদের আর তোমার শ্বশুর মশাইকে একটা খবর দাও না, ওরা শুনলেই বাড়ি ফিরে আসবে। খবর দিয়ে কি হবে মা? যা হওয়া সেটা তো হয়ে গেছে। ওরা তো সবাই ঘুরতে যায়নি, ওরা তো কাজের জন্য গেছে। কাজ থেকে ছুটি পেলে ওরা নিশ্চয়ই বাড়িতেই তো ফিরে আসবে। বেকার শুধু শুধু ওদের টেনশন দিয়ে কি হবে? আর তাছাড়া আমরা 5 বৌমা তো আছি আপনার সেবা যত্ন করার জন্য। হ্যাঁ, তাও ঠিক বলেছো। বেকার বেকার ওরা তো চিন্তা করবে। ঠিক আছে, আমার শরীরটা ঠিক লাগছে না, আমাকে একটু আমার ঘরে নিয়ে চলো। বড় বৌমা লিপি তার শাশুড়ি মাকে ঘরে দিয়ে আসে। আজ থেকে আমরা শুধু জীবনটাকে এনজয় করব। আমাদের শাশুড়ি মা অন্ধ হয়ে গেছে, আমরা কি করছি না করছি আর কিছুই দেখতে পাবে না। আমাদেরকে কোনো কথা শোনাতেও পারবে না। আমরা ওনাকে খুব সহজেই বোকা বানাতে পারবো। হ্যাঁ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। চলো আজকে তাহলে পার্টি হয়ে যাক বাড়িতে। আজ থেকে আমরা মুক্ত। 5 বৌমা ছোট ছোট ড্রেস পরে এবং মেকআপ করে পার্টি করতে শুরু করে। তারা জোরে জোরে গান বাজনা বাজিয়ে নাচানাচি করছিল, এমনকি তারা ড্রিঙ্কও করছিল। 5 বৌমা মন খুলে মজা আনন্দ করতে থাকে। তীব্র গান বাজনার আওয়াজে মধুমিতা দেবীর ঘুম ভেঙে যায়। এত গান বাজনার আওয়াজ কোথা থেকে আসছে? বৌমারা কোথায় তোমরা? একবার এদিকে এসো তো। বড় বৌমা, মেজ বৌমা, কেউ আছো? একবার আমাকে 1 গ্লাস জল দিয়ে যাও না, গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে। মধুমিতা দেবী তার বৌমাদের ডাকতে থাকে, কিন্তু তীব্র গান বাজনার কারণে তার আওয়াজ বৌমাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মধুমিতা দেবী নিজেই হাতড়ে হাতড়ে রান্নাঘরে জল আনতে যায়। না, অনেক হয়েছে, আজকের মতো এই থাক। এখন তো আমরা রোজই পার্টি করতে পারবো। একটু আগে মনে হলো যেন মা আমাদের ডাকছিল। চল গিয়ে দেখি অন্ধবুড়িটা কি করছে। তারা এসে দেখে যে মধুমিতা দেবী হল রুমে পড়ে আছে। আসলে সে কোনো রকমে হাতড়ে হাতড়ে জল পান করতে পারলেও সে তার রুম পর্যন্ত যেতে পারে না। পায়ে ও কোমরে আঘাত লাগায় সে শুয়ে শুয়ে কাঁদছিল। 5 বৌমা তাকে তুলে সোফাতে বসিয়ে দেয়। কোথায় ছিলে তোমরা? আমি তোমাদের কত ডেকেছি তোমরা জানো? 1 গ্লাস জলের জন্য আমাকে নিচেই আসতে হলো। মা, আমরা তো বাজার করতে গিয়েছিলাম, দুপুরের জন্য রান্না করতে হবে না? কি, তোমরা 5 জনে একসঙ্গে বাজার করতে গিয়েছিলে? তাহলে একটু আগে যে জোরে জোরে গান বাজনার আওয়াজ হচ্ছিল, ওটা কিসের আওয়াজ ছিল? গান বাজনার আওয়াজ? ওটা তো পাশের বাড়ি থেকে আসছিল। আপনার কি আর কাজ নেই নাকি? চোখে দেখতে পাচ্ছেন না বলে কান পেতে শুনছেন কোত্থেকে কিসের আওয়াজ আসছে? আপনার জন্য কি কেউ গান বাজনাও করতে পারবে না? চলুন, আমি আপনাকে আপনার ঘরে দিয়ে আসছি। লিপি মধুমিতা দেবীকে নিয়ে চলে যায়। অন্ধ হয়ে গিয়েও সুখ নেই, বুড়ি শুধু চিন্তা করে কিভাবে আমাদেরকে বিরক্ত করা যায়। এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে মধুমিতার 5 বৌমার অভ্যাস খুব খারাপ হয়ে যাচ্ছিল। একদিন বড় বৌমা লিপি হল রুমে বসে বসে হুক্কা টানছিল। তার সামনেই মধুমিতা দেবী বসেছিল, কিন্তু তবুও লিপির কোনো ভয় ছিল না, কারণ সে জানতো যে মধুমিতা দেবী তো কিছু দেখতেই পারবে না, তাই ভয় করেও কোনো লাভ নেই। কিসের একটা গন্ধ আসছে মনে হচ্ছে। বৌমারা, কেউ আছো এখানে? কিসের গন্ধ আসছে? লিপি হুক্কা টানতে টানতে বলে, হ্যাঁ হ্যাঁ আছি, আমি আপনার কাছেই আছি। বলুন, আপনি আবার কিসের গন্ধ পাচ্ছেন? চোখ চলে যাওয়ার পর থেকে আপনার কান নাক বেশি বেশি কাজ করতে শুরু করেছে। আমার নাকে তো কোনো গন্ধ আসছে না।
কি জানি, আমার নাকি তো কেমন একটা গন্ধ আসছে। আচ্ছা ছাড়ো বৌমা, কটা বাজে বলো তো? আমার তো ওষুধের সময় হয়ে গেল মনে হচ্ছে। সকালে জল খাবার তো এখনো কেউ দিল না। এখন তো বেলা 12টা বাজে। এই বুড়ি যদি শোনে আমরা বেলা 12টার সময় ঘুম থেকে উঠেছি, এখনই এক ঝুড়ি কথা শোনাবে। মা, এখন তো সবে 7টা বাজে। আপনি তো আজকে ভোর 3টের সময় থেকে উঠে বসে আছেন। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি। কি, আমি ভোর 3টের সময় উঠে পড়েছি? হতেও পারে, এখন তো আমি চোখে দেখতে পারি না। রাত নাকি দিন কিছু বুঝতে পারি না যে। লিপি রান্নাঘরে চলে যায়। কালকে সারা রাত আমরা মদ খেয়েছি, তাই আজকে উঠতে এত দেরি হয়ে গেল। এই বুড়িটাকে এবার কি খেতে দেব? কালকের বাসি রুটি আর তরকারি আছে, ওটাই দিয়ে দিই, বুড়ি কিছু বুঝতেও পারবে না। এভাবেই মধুমিতার বৌমারা তাকে বোকা বানিয়ে খুবই মজা পেত। একদিন ছোট বৌমা পপির টাওয়াল পরে ঘোরাফেরা করছিল। তাকে দেখে লিপি বলে, কি রে, তুই আবার আজকেও টাওয়াল পরে ঘুরছিস? তোর লজ্জা নেই তাই না? কেন, লজ্জা পাওয়ার কি আছে? আমার টাওয়াল পরতে ভালো লাগে, খুব ভালো লাগে। আর তাছাড়া এখন তো শাশুড়ি মা অন্ধ, আমি টাওয়াল পরে থাকলেও তো কিছু দেখতে পাবে না। এটাই তো সুযোগ, আমি নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারবো। তোমরা সবাই নিজের ইচ্ছা মতো যা খুশি করছো, আর আমি আমার ইচ্ছা মতো কিছু করলেই দোষ? না না, কোনো দোষ নেই, যা ইচ্ছা কর। এই সিগারেট খাবি? বিয়ের আগে আমি সিগারেট খেতাম, আজকে আবার হঠাৎ করে সিগারেট খাওয়ার খুব ইচ্ছে করছে। হ্যাঁ চলো খাই। না না, তোমার ঘরে নয়, চলো শাশুড়ি মায়ের সামনে গিয়ে বসে বসে খাবো। অন্ধ শাশুড়ি মায়ের সামনে নিজেদের ইচ্ছে মতো কিছু করার মজাই আলাদা। একদিন সেজ বৌমা মিমি তার অন্ধ শাশুড়ি মায়ের সামনে বসে বসে ফোনে পাবজি খেলছিল। সেজ বৌমা, আমাকে একটু বাথরুমে নিয়ে চলো তো, পেটটা বড্ড গুড়গুড় করছে। দূর, এই বুড়িটা না শান্তিতে বসতেও দেয় না। পাবজি খেলছি আর এখন নাকি বাথরুমে নিয়ে যেতে হবে। না, আমি গেম ছেড়ে কিছুতেই যাব না। এক কাজ করি, আমি সাড়া না দিয়ে চুপ করে বসে থাকি। কি হলো, কেউ কোনো সাড়া দিচ্ছে না? একটু আগেই তো এখানে সেজ বৌমা ছিল, উঠে চলে গেল নাকি? সেজ বৌমা? মিমি তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা না দিয়ে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলতে থাকে। একদিন মধুমিতার 5 বৌমা একই সঙ্গে একই জায়গায় বসেছিল। লিপি সিগারেট খাচ্ছিল, কবিতা হুক্কা টানছিল, মিমি ও কেয়া ফোনে পাবজি খেলছিল, আর ছোট বৌমা পপি টাওয়াল পরে রিলস বানাচ্ছিল। অন্যদিকে মধুমিতা দেবী তাদের সামনেই বসেছিল। সে অনেকক্ষণ ধরেই কোনো একটা দরকারি কাজের জন্য তার বৌমাদের ডেকেই চলেছিল, কিন্তু তার 5 বৌমাই তার সামনে থাকা সত্ত্বেও কেউ কোনো সাড়া দিচ্ছিল না। তোমরা কি কেউ বাড়িতে নেই? সকাল থেকে ডেকে চলেছি, কেউ কোনো উত্তর দিচ্ছে না। এখনো পর্যন্ত কিছুই খেতে পেলাম না, ওষুধ খাওয়াও হলো না। কোথাও গেলে তো বলে যেতে পারে। বড় বৌমা, ও মেজ বৌমা। রামপ্রতাপ বাবু এবং তার 5 ছেলে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিল। আসলে তারা তাদের চেনা পরিচিত এক আত্মীয়র কাছ থেকে মধুমিতার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে পেরেছিল, তাই তারা কাজকর্ম ছেড়ে বাড়িতে চলে এসেছিল। কিন্তু বাড়িতে এসে 5 বৌমার এমন অবস্থা দেখে তারা খুব রেগে যায়। মধুমিতা, তোমার কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। তোমার 5 বৌমা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক হয়েছে, কিন্তু আর নয়। তুমি এসে গেছো? আমার ছেলেরা এসেছে? তুমি কিসের কষ্টের কথা বলছো? হ্যাঁ, তোমার ছেলেরাও চলে এসেছে। কিসের কষ্ট? তুমি তোমার বৌমাদের সেই তখন থেকে চিৎকার করে ডেকে চলেছো। তোমার 5 বৌমা তোমার সামনেই বসে আছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ইচ্ছা করে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না। ছি, তোমাদের লজ্জা করছে না? তোমরা এতটা নিচে নেমে গেলে কিভাবে? আমার অন্ধ মায়ের সঙ্গে তোমরা এতটা অমানবিকতা কিভাবে করছো? আজকে যদি আমাদের মায়ের জায়গায় ওটা তোমার মা হতো, তোমরা এটা করতে পারতে? বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, তোমাদের মতো নির্লজ্জ বৌমার এই বাড়িতে কোনো জায়গা নেই। 5 বৌমা তাদের ভুলের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারা যে কিভাবে ক্ষমা চাইবে সেটাই বুঝে উঠতে পারছিল না। অত্যন্ত লজ্জিতভাবে এবং অনুশোচিত হয়ে তারা সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ তাদের ক্ষমা করতে চাইছিল না। মধুমিতা দেবীর অনুরোধে শেষ পর্যন্ত তারা 5 বৌমাকে ক্ষমা করে দেয়। 5 বৌমা এখন তাদের অন্ধ শাশুড়ি মায়ের খুব ভালোভাবে দেখাশোনা করে।